আচ্ছা, শুরুতেই আসো যে আসলে অনেকদিন পরে তোমাদের সাথে আজকে টার্ম পেপার তৈরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। এই মিটিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। শুরুতেই আমরা আজকে টার্ম পেপার তৈরির কিছু সুনির্ধারিত নিয়ম, যেটা অলরেডি গাইডলাইন আকারে গ্রুপে দেওয়া হয়েছিল, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে তৈরি করা টার্ম পেপার যেগুলো আমাকে পাঠিয়েছো বেশ কয়েকজনে, হয়তো 6-7 জনে, তাদের টার্ম পেপার গুলো ধরে আলোচনা করব। যারা এখনো সাবমিট করনি তাদের যেন এই ভুলগুলো না হয়। তা শুরুতেই আসি, আলোচনার একেবারেই শুরুতে আসি আমরা যে আমাদের টার্ম পেপার যেগুলো জমা হয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে কতগুলো প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলোর আলোকে তোমরা বুঝতে পারবা যে আসলে কি করা উচিত এবং কি করা উচিত না। ঠিক আছে, তা তোমাদের আমি প্রথমে একটু গাইডলাইনটা দেখাই আবার। আচ্ছা, তোমরা কি একটা ওয়ার্ড ফাইল শেয়ার করেছি আমি, দেখতে পাচ্ছো সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, তা তোমাদের জন্য একটা জেনারেল গাইডলাইন ছিল টার্ম পেপার তৈরির, সেটা হচ্ছে নাম্বার অফ পেজ হবে 20 থেকে 25, ফন্ট হবে টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ হবে 12, লাইন স্পেস হবে 1.2, মার্জিন হবে 1 সেন্টিমিটার, আর হচ্ছে ছবি 1 থেকে 3টা অ্যাড করতে পারবা তোমরা সর্বোচ্চ, এবং টার্ম পেপারের অধ্যায়গুলো হবে এইগুলো। তা আমি তোমাদের যে টার্ম পেপার গুলো দেখেছি, সেই টার্ম পেপারে যে প্রবলেমগুলো আমি তোমাদের দেখেছি, সেই প্রবলেমের ভিতরে প্রথম প্রবলেম ছিল তোমাদের ফন্ট ঠিক ছিল না, অর্থাৎ টাইমস নিউ রোমান ফন্টে না লিখে তোমরা অন্য ফন্টে লিখেছো, অর্থাৎ তোমরা ইন্টারনেট থেকে কপি করেছো। ভালো কথা, কপি করতেই পারো, আর যেহেতু এটা টেস্ট হবে না, এটা প্লেজারিজম টেস্ট হবে না, কোনো সফটওয়্যার দিয়ে আমরা টেস্ট করছি না, এই জন্য তোমরা কপি করতেই পারো, সমস্যা নাই। কিন্তু সেই কপি করা বিষয়টার অবশ্যই ফন্ট তোমরা চেঞ্জ করবা, টাইমস নিউ রোমান ফন্টে নিয়ে আসবা। এবং ফন্ট সাইজ কোথাও ছোট কোথাও বড় এভাবে দেখা যাচ্ছে, এটা অবশ্যই 12 ফন্টে রাখতে হবে। আর লাইন স্পেসও কোথাও বেশি কোথাও কম দেখা যাচ্ছে, এবং মার্জিনটা আমি বেশ কয়েকটা টার্ম পেপার দেখেছি যেখানে মার্জিনটা আসলে এটা 1 সেন্টিমিটারের থেকে কম ছিল, কিছু কিছু পেজে 1 সেন্টিমিটারের কম, কিছু কিছু পেজে 1 সেন্টিমিটারের বেশি, এই বিষয়গুলো দেখেছি। আর একটা বিষয় দেখেছি, তোমরা এই আমাদের যে টেবিল অফ কন্টেন্ট, এটাকে তোমরা একেবারেই ফলো করোনি, অর্থাৎ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লিখে তারপরে এর ভিতরে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এরকম কিছু ছিল না, রেশনাল অফ দ্য স্টাডি এরকম কিছু ছিল না, তোমাদের টপিক ধরে ইচ্ছা মতো হেডিং দিয়ে তোমরা আলোচনা করে গেছো। বিষয়টা আসলে ওরকম না, তোমাদের আলোচনাগুলোকেই এই 4টা সাব হেডিং এর ভিতরে নিয়ে আসতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এখানে নিয়ে আসতে হবে কিছু কথা, রেশনাল অফ দ্য স্টাডি এখানে কিছু কথা নিয়ে আসতে হবে, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি এখানে কিছু কথা নিয়ে আসতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে তোমাদের কি বলে লিমিটেশন অফ দ্য স্টাডি এখানে নিয়ে আসতে হবে। ইন্ট্রোডাকশনের মধ্যে যেভাবে 1.0, 1.1, 1.2, 1.3, 1.4 এইভাবে দেয়া আছে, এই প্রত্যেকটা পয়েন্ট এভাবে তোমরা পয়েন্ট আকারে লিখবা, যে 1.0 ইন্ট্রোডাকশন একটা প্যারা লিখবা, 1.1 ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এখানে একটা প্যারা লিখবা, বা চাইলে 2টা প্যারা লিখতে পারো, রেশনাল অফ দ্য স্টাডি এখানেও একইভাবে এইভাবে তোমরা করবা। এরপরে চ্যাপ্টার 2 হবে লিটারেচার রিভিউ, যেখানে আমার বলা হয়েছে যে রিলেশন অফ মার্কেটিং থিওরিজ উইথ দ্য এক্সিস্টিং প্র্যাকটিস। এই কথাটা তোমরা অনেকেই বোঝো না, যে বিষয়টা আসলে কি। এটা বলতে বোঝায় তোমরা এমবিএ তে যে কোর্স গুলো পড়েছো মার্কেটিং এর, তোমরা এমবিএ তে 6টা কোর্স পড়েছো হয়তো, এই কোর্স গুলোতে তোমাদের যে টপিকটা দেয়া হয়েছে সেই টপিক রিলেটেড তোমাদের বইয়ের ভিতরে কি আলোচনা আছে তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ কারো কারো টপিক ছিল অনলাইন মার্কেটিং, তা তোমাদের কিন্তু কোনো একটা কোর্সে মার্কেটিং ম্যানেজমেন্ট বা অন্য কোনো একটা কোর্সে অনলাইন মার্কেটিং এর কিছু আইডিয়া তোমাদের আছে। আমাদের বিলাসের মনে হয় মাইক্রোফোন অন, তোমরা সবাই মিউট করে রাখো, মিউট করে রাখো, মিউট করে রাখো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মার্কেটিং থিওরিজ তুমি কিভাবে রিলেট করবা, মার্কেটিং থিওরিজ রিলেট করবা যে জিনিসটা পড়েছো ওর সাথে তুমি যে বিষয়টা নিয়ে কাজ করছো তার সম্পর্ক কি। অর্থাৎ তুমি প্রথমে জেনারেলি মার্কেটিং থিওরি নিয়ে আলোচনা করবা, যে অনলাইন মার্কেটিং বলতে এইটা বোঝায়, অনলাইন মার্কেটিং হচ্ছে এইটা, বা ই মার্কেটিং হচ্ছে এইটা, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটা। এটা কোথায় পাবা? এটা ইন্টারনেটে সার্চ দিলেই পাবা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, চলে আসবে তথ্য। এই ডিজিটাল মার্কেটিং এর সাথে তোমার কোম্পানি, তোমাকে যে কোম্পানিটা দেয়া হয়েছে, যে কোম্পানির উপর কাজ করতে দেয়া হয়েছে,
সেই কোম্পানির কি ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লিকেশন করে সেটাই কিন্তু চলে আসবে এই লিটারেচার রিভিউর এই রিলেশন অফ মার্কেটিং থিওরিজ উইথ দ্য এক্সিস্টিং প্র্যাকটিস। অর্থাৎ তুমি যে থিওরি জানো তার সাথে কোম্পানি কিভাবে প্র্যাকটিস করে। তার মানে এখানে মার্কেটিং এর কিছু থিওরির কথাবার্তা আনতে হবে তোমার টপিকের সাথে মিল রেখে। এরপরে আসো মেথোডোলজি। মেথোডোলজিতে প্রথমে মেথোডোলজির মধ্যে তেমন কোনো আলোচনার প্রয়োজন নাই, জাস্ট মেথোডোলজি লিখবা, লিখে 3.1 লিখবা মেথড অফ ডাটা কালেকশন। এইখানে তুমি ডিটেইলসে আলোচনা করবা তুমি কিভাবে ডাটা কালেকশন করছো। এরপরে ডাটা অ্যানালাইসিস, এখানে তুমি আলোচনা করবা কিভাবে এই কালেক্টেড ডাটাকে তুমি অ্যানালাইসিস করেছো। ডাটা কালেকশন কি হতে পারে, সেকেন্ডারি সোর্স থেকে ডাটা কালেকশন করেছো, বিভিন্ন ওয়েবসাইট থেকে, জার্নাল থেকে, তোমরা এমবিএ তে বই পড়েছো, বুকস থেকে, তারপরে হচ্ছে ম্যাগাজিন থেকে, তারপরে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি আছে সেই সকল এজেন্সি থেকে, মার্কেটিং এজেন্সি থেকে তুমি ডাটা কালেকশন করেছো। এই কথাগুলোই তোমরা বলবা। এবং ডাটা অ্যানালাইসিস কিভাবে করবা, এই ডাটাগুলো থেকে তোমার কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ ডাটাগুলোকে তুমি অ্যানালাইসিস করবা। এটা নরমালি এক্সপ্লোরেটরি সিস্টেমে, অর্থাৎ এটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ওয়েতে, মানে কোয়ান্টিটেটিভ না, থিওরিটিক্যাল অ্যানালাইসিস করবা। দেন হচ্ছে ফাইন্ডিংস এন্ড ডিসকাশন, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় পেজের সংখ্যা বেশি হবে। তুমি এতক্ষণ যে আলোচনা করলা এগুলো আসলে মূল রিপোর্টের স্ট্রাকচার, কিন্তু মূল রিপোর্টটা শুরু হবে ফাইন্ডিংস থেকে। অর্থাৎ তোমাকে যে টপিকটা দেয়া হলো সেটাই তুমি কি পেয়েছো সেটা তোমার ফাইন্ডিংস অংশে আলোচনা করা লাগবে। যে আমি পেয়েছি অমুক কোম্পানি এইভাবে ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করে, অমুক কোম্পানি এই এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে, কোভিড কালীন তারা এইভাবে মার্কেটিং করেছে, সুন্দরবনকে এইভাবে ব্র্যান্ডিং করা যায়, আকিসকে এইভাবে মার্কেটিং করা যায়। তাহলে তোমার মূল আলোচনা কিন্তু এই ফাইন্ডিংস এন্ড ডিসকাশনের ভিতরে। দেন ফাইনালি কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন, এটা ভেরি শর্ট, অর্থাৎ 100-200 ওয়ার্ডের ভিতরে তুমি রিকমেন্ডেশন করবা যে তারা এটা না করে অন্যভাবে করলেও তাদের আরো ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হতো। তাহলে এখানে তুমি রিকমেন্ডেশন দিয়ে কনক্লুশন করবা। ফাইনালি রেফারেন্সিং এ তুমি ইন্টারনেট থেকে সোর্স নিয়েছো, ওখানে দুই একটা সোর্সের কথা উল্লেখ করবা, পারলে দুই একটা ইউআরএল অর্থাৎ ইন্টারনেটে যে সার্চ দিয়েছো ওই লিংকটাকে কপি করে এখানে বসিয়ে দেবা। এই হচ্ছে তোমার টোটাল রিপোর্টের একটা সিস্টেম ছিল। আর একটা বিষয় যেটা হচ্ছে এইটাকে আমরা আরো সুন্দরভাবে এই টার্ম পেপার কিভাবে তৈরি করতে হবে তার কতগুলো গাইডলাইন আমি তোমাদের জন্য সাজিয়েছিলাম। সেই গাইডলাইনের মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ টার্ম পেপারের স্ট্রাকচারটা কেমন হবে। আমি অন্য একটা ফাইল শেয়ার করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জেনারেল গাইডলাইন ফর টার্ম পেপার প্রিপারেশন, এটা কি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার, না স্যার। দেখা যাচ্ছে না না? স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু দেখানোর ব্যবস্থা করছি তোমাদের। জেনারেল গাইডলাইন ফর টার্ম পেপার প্রিপারেশন। আচ্ছা, এবার দেখো, দেখা যাচ্ছে জেনারেল গাইডলাইন ফর টার্ম পেপার প্রিপারেশন? জি স্যার। দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে আসো আমরা টার্ম পেপারটা শুরু করব কিভাবে। প্রথমেই আসো, টার্ম পেপারের একেবারেই শুরুতে থাকবে কভার পেজ অথবা ফ্রন্ট পেজ যেটাকে বলা হয়। এই কভার পেজ বা ফ্রন্ট পেজটা কিভাবে হবে সেটার একটা চিত্র দেয়া আছে। এই চিত্রটা আমি তোমাদের শেয়ার করছি, এটাও দেখো। এবং এই চিত্রটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, অর্থাৎ একটা ফাইল দিয়ে দেবো, জাস্ট তোমরা ফাইলটাকে এডিট করে অ্যান্সার করবে। আগে একটু ফাইলটা দেখো তোমরা। দেখো, তোমরা কি একটা ফ্রন্ট পেজের ছবি দেখতে পাচ্ছ? আজম খান সরকারি কমার্স কলেজের লোগো সম্বলিত। জি স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে আমি তোমাদের বলেছি কি প্রথমে হবে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের স্ট্রাকচার কেমন হবে? ফ্রন্ট পেজের স্ট্রাকচার হবে অভিন্ন, অর্থাৎ সবার জন্য ফ্রন্ট পেজ হবে একই স্ট্রাকচারের, ভিন্ন রকমের কোনো ফ্রন্ট পেজ হবে না। অর্থাৎ এক একজনে এক এক রকম ফ্রন্ট পেজ দিতে পারবা না। ঠিক এখানে যেভাবে আছে, এই ফাইলটাই আমি তোমাদের শেয়ার করব। তোমরা এটা একটা এডিটেবল ফাইল, ওয়ার্ড ফাইল, এটাকে তোমরা এডিট করতে পারবা, অর্থাৎ এটা টাইপও করতে হবে না, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিবা তোমাদের। প্রথমে কলেজের লোগো থাকবে, তারপরে হচ্ছে এ টার্ম পেপার 1, এখানে তোমাদের টপিকটা তোমরা লিখবা, অ্যাসাইন টপিক, যার যে টপিক আছে। এরপরে হচ্ছে তোমরা লিখবা প্রিপেয়ার্ড ফর, এখানে অনেকে সাবমিটেড টু লেখে আর হচ্ছে সাবমিটেড বাই লেখে। তোমাদের জন্য এই যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে এটাই লিখবা, ভিন্ন ভিন্ন কোনো কিছু লেখার প্রয়োজন নাই। তোমরা লিখবা প্রিপেয়ার্ড ফর, অর্থাৎ যার জন্য এটা প্রস্তুত করা হয়েছে।
এখানে হচ্ছে এমডি নাজমুল হোসাইন। তোমরা বানানটা সুন্দর করে দেখে নিবা, একেবারে যেভাবে আছে এইভাবে, এবং অন্য স্যারদেরকেও যখন সাবমিট করবা অবশ্যই স্যারদের নামের বানান যেন ভুল না হয়। এটা কিন্তু আমাদের একটা কেন্দ্রীয় নোটিশ আছে, ওইখানে সকল স্যারদের নাম এবং ডেজিগনেশন দেয়া আছে, অন্যদেরও বলবা যাতে তারা এটা ভুল না করে। এখানে তোমরা আমি দিয়ে দিয়েছি, ভুল করার আর কোনো সুযোগ নাই। প্রিপেয়ার্ড ফর, এটাকে আর এডিট করার প্রয়োজন নাই। ওকে, এরপরে চলে আসো প্রিপেয়ার্ড বাই, অর্থাৎ তোমাদের তথ্য আসবে। এখানে তোমাদের নাম লিখবা, মিস্টার মিসেস, এখানে এগুলো লেখার দরকার নাই। যার নামে এমডি আছে এমডি লিখবা, যার নামে এমডি নাই নাই, অর্থাৎ এক্স্যাক্টলি তোমাদের সার্টিফিকেটে যে নাম, অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্টে যে নাম, রেজিস্ট্রেশন কার্ডে যে নাম, সেই নামটা লিখবা। এখানে আমাদের এমবিএ এর ভর্তি রোলটা লিখবা, অর্থাৎ যে রোল তোমরা ক্যারি করছো। এমবিএ এর সেশন লিখবা, আর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ, খুলনা। বাকিটা আর এডিট করার প্রয়োজন নাই। ওকে, এরপরে আসো ডেট অফ সাবমিশন। সাবমিশনের ডেট হচ্ছে 15ই নভেম্বর 2021। এটা 2-1 দিন হয়তো বাড়ানো কমানো যেতে পারে, আপাতত ধরে নাও যে 15ই নভেম্বর 2021। তাহলে ফ্রন্ট পেজ তোমাদের জন্য যেটা দেয়া হয়েছে ঠিক এক্স্যাক্টলি হুবহু এইটাই তোমরা এডিট করে দিবা। স্যার কি কিছু বলবে? সপ্তাহে তো লাগবে। জাস্ট হোল্ড অন এ সেকেন্ড, 1 সেকেন্ড একটু ওয়েট করো। এটাও দিন। আচ্ছা, এরপরে আসো আমরা তাহলে ফ্রন্ট পেজ বা কভার পেজ বুঝতে পারলাম, আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে এরপরে আমরা দেখি যে আমাদের জেনারেল গাইডলাইনে আর কি কি ছিল। এরপরে দেখো নতুন একটা বিষয় শেয়ার করেছি তোমাদের, ওই যে জেনারেল গাইডলাইনটা আবার এটা আসছে তোমাদের কাছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো 2 নম্বরে ওই পেজের পরেই আসবে লেটার অফ ট্রান্সমিটাল। এটাও চিত্র অনুযায়ী। চিত্র অনুযায়ী বলতে কি বোঝায় আমি চিত্রটা দেখাবো। তারপরে আসবে লেটার অফ ইন্ডোর্সমেন্ট, সিরিয়ালি, এর বাইরে কোনো কিছু আসার প্রয়োজন নাই। তারপরে আসবে অ্যাকনলেজমেন্ট, তারপর আসবে টেবিল অফ কন্টেন্টস, তারপরে শুরু হবে মেইন রিপোর্ট। অর্থাৎ এই 5টা পেজের পরে 6 নাম্বার পেজে এসে শুরু হবে তোমাদের মেইন রিপোর্ট। এবং মেইন রিপোর্টটা তোমরা শুরু করবা, আগে টপিকটা উপরে বড় করে একটু লিখবা, তারপরে ওই যে ইন্ট্রোডাকশন, প্রথম চ্যাপ্টারের নাম 1.0 ইন্ট্রোডাকশন দিয়ে তোমরা মেইন রিপোর্ট শুরু করবা। তাহলে আমি এই যে 2 নাম্বার লেটার অফ ট্রান্সমিটাল, লেটার অফ এন্ডোর্সমেন্ট, অ্যাকনলেজমেন্ট এন্ড টেবিল অফ কন্টেন্টস, এইগুলোর একটু ছবি তোমাদের দেখাই যে এগুলো কিভাবে তোমাদের হবে। আচ্ছা, এবার দেখো লেটার অফ ট্রান্সমিটাল, এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। লেটার অফ ট্রান্সমিটাল দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমরা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ভাষায় লেটার অফ ট্রান্সমিটাল লিখেছো। আসলে এখানে কিছুটা অসঙ্গতি রয়েছে, এই জন্য তোমরা আমি যে ফরম্যাটটা দিয়েছি সবাই এডিট করে জাস্ট এই ফরম্যাটে নিয়ে আসবা। এখানে ল্যাঙ্গুয়েজ গুলো একেবারেই ক্লিয়ারলি বলা আছে। প্রথমে লিখবা লেটার অফ ট্রান্সমিটাল, এরপরে তারিখ দিবা 2, আমার নাম আমি লিখে দিয়েছি, এটা তোমাদের এডিট করার প্রয়োজন নেই। এরপরে সাবজেক্টের ঘরে তোমরা আসবা, সাবমিশন অফ রিপোর্ট অন, এই জায়গাটায় তোমরা তোমাদের টপিকের নাম লিখবা। এরপরে আসো ডিয়ার স্যার, এখানে যে কথাগুলো লেখা আছে, হেয়ার ইজ দ্য রিপোর্ট অন অবজারভেশনাল স্টাডি অন, এইখানে তোমরা তোমাদের টপিকটা লিখবা এই পর্যন্ত। তারপরে এখানে দেখো, as you will see our observations are pointed to some specific areas in dash company, এখানে তোমাদের কাউকে কোনো কোম্পানি স্পেসিফাই করে দেয়া হয়েছে, তারা সেই কোম্পানিগুলো লিখবা, আর যার কোম্পানি নাই যে বিষয় স্পেসিফাই করা হয়েছে সেটা লিখবা। এরপরে বাকি কথাবার্তাগুলো যেগুলো লেখা আছে এগুলো চেঞ্জ করার দরকার নাই। সিনসিয়ারলি ইয়োরস, এখানে তোমাদের নাম লিখবা, রোল নাম্বার লিখবা, এমবিএ এর সেশন লিখবা, আর হচ্ছে বাকি তথ্য যেভাবে আছে এইভাবে থাকবে। এই ফাইলটা আমি তোমাদের শেয়ার করব। এরপর আসলে লেটার অফ এন্ডোর্সমেন্ট, এখানে দেখো এখানে যেভাবে বলা আছে দ্য টার্ম পেপার রিপোর্ট ইনটাইটেলড, এখানে তোমরা তোমাদের নিজেদের টপিকটা লিখবা। হ্যাজ বিন সাবমিটেড টু দ্য রিকোয়ারমেন্ট for the degree of Master of Business Administration, major in marketing, Azam Khan Government Commerce College under National University by, এইখানে তোমাদের স্টুডেন্টের নাম লিখবা, তোমাদের রোল নাম্বার লিখবা, সেশন লিখবা। The report has been accepted and may be presented to the supervisor for further defense or evaluation. Any opinion, suggestion made in the report are, এখানে বলা আছে entirely that of the author of the report,
the university neither condone nor reject any of this opinion or suggestion। যেভাবে আছে এইভাবে লিখবা। এখানে আমার নাম থাকবে, তোমরা সাবমিশনের সময় আমার কাছ থেকে সিগনেচার নিয়ে নিবা। অবশ্যই তোমাদের আমার কাছ থেকে সিগনেচার, আমার সামনে বসে সিগনেচার করে দেন আমার কাছে সাবমিট করবা। এরপরে আসো অ্যাকনলেজমেন্ট। এখানে যে কথাবার্তা বলা আছে হুবহু এই কথাবার্তাগুলোই তোমরা দিবা। শুধুমাত্র যেখানে যেখানে তোমাদের নাম আছে সেখানে নাম চেঞ্জ করবা, যেখানে যেখানে টপিক আছে সেখানে টপিক চেঞ্জ করবা। ওকে, এরপরে চলে আসো টেবিল অফ কন্টেন্টস। এখানে টেবিল অফ কন্টেন্টসটা সবার টার্ম পেপারে একই থাকবে, অর্থাৎ এটা একেবারেই আনচেঞ্জড। কারণ আমি তোমাদের বলেছি তোমরা বিভিন্ন অধ্যায়ে ভাগ করেছো, সব অধ্যায়গুলোকে এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে নিয়ে আসো, অর্থাৎ এর বাইরে কোনো চ্যাপ্টারের নাম রাখা যাবে না। ইন্ট্রোডাকশন থাকবে, এখানে পেজ নাম্বার লিখবা, কত নাম্বার পেজে ইন্ট্রোডাকশন। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, এখানে কত নাম্বার পেজে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। এবং এর বাইরে কোনো হেডিং তোমাদের টার্ম পেপারে থাকবে না, শুধুমাত্র এই কয়টা হেডিং এর উপরেই তোমাদের টার্ম পেপার তৈরি করতে হবে। এরপরে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, লিমিটেশনস অফ দ্য স্টাডি এইভাবে। আর লিটারেচার রিভিউ, এইখানে চাইলে তোমরা তোমাদের নিজেদের মতো নাম দিতে পারো, অর্থাৎ লিটারেচার রিভিউ তোমাদের টপিকে যে বিষয় আছে সেই বিষয় উল্লেখ করতে হবে। যাদের ধরো অনলাইন মার্কেটিং আছে তারা লিখবা অনলাইন মার্কেটিং অথবা প্র্যাকটিস অফ অনলাইন মার্কেটিং। এই জায়গাটা চাইলে তোমরা এই জায়গায় নতুন দুই একটা টপিক অ্যাড করতে পারো, কারণ এটা তোমরা মার্কেটিং এর বই পড়ে যেটা শিখছো সেটা আসলে এই টপিকের মধ্যে সীমাবদ্ধ না। এখানে তোমরা বই পড়ে যা শিখছো সেই বিষয়গুলো তোমরা এখানে ইনক্লুড করতে পারো। এরপরে মেথোডোলজি, এটা এক্স্যাক্টলি যা আছে এইভাবেই থাকবে, এর বাইরে তোমাদের কিছু লেখার প্রয়োজন নাই। দেন ফাইন্ডিংস এন্ড ডিসকাশন, কনক্লুশন, এটা অলরেডি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এরপরে শুরু হবে মেইন রিপোর্ট। তাহলে মেইন রিপোর্টের আগে এই 5টা পেজ একেবারে হুবহু যেভাবে আছে এইভাবে তোমরা দিবা। এবং তোমাদের যে কভার পেজটা হবে ওই যে রেক্সিনের একটা কি বলে একটা বোর্ডের মতো দিয়ে যে একটা থিসিস পেপার যেটা ফাইনালি কভার পেজ করে, তার উপরে সবার উপরে কভার পেজের উপরে এই বিষয়টাও তোমরা পারলে প্রিন্ট দিবা। অনেক সময় রেক্সিনের উপরে প্রিন্ট দেয়া যায়, টপিক প্রিন্ট দেয়া যায়, অর্থাৎ এই বিষয়টা প্রিন্ট দেয়া যায়, পারলে রেক্সিনের উপরে প্রিন্ট দিবা। আর যদি প্রিন্ট না দেয়া যায় কোনো প্রয়োজন নাই, ভেতরে থাকুক অসুবিধা নাই, তবে এর বাইরে যেন কোনো পেজ না থাকে। আপাতত এতটুকু কি তোমরা ক্লিয়ার? জি স্যার। আমি তো নেট প্রবলেমের কারণে ঢুকতে পারিনি, এর জন্য স্যার অনেকগুলো মিস হয়ে গেছে আমার। আচ্ছা, যেগুলো মিস হয়েছে তোমাদের ফ্রেন্ডরা শেয়ার করবে। আর আমাদের এই আজকে মিটিংটা রেকর্ড করা হয়েছে, আমি যতটুকু সম্ভব যদি সম্ভব হয় তোমাদের গ্রুপে এর রেকর্ডেড ভিডিওটা আমি দিয়ে দেব। ওকে, তোমরা এখান থেকে আবার পয়েন্টগুলো শুনে নিবা যে কোথায় কি করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, তবে তোমরা আমার সাথে যুক্ত থাকো। আচ্ছা, এরপরে আসো আমরা চলে আসি, এরপরে আর কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল করো, নতুন একটা বিষয় শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে? জেনারেল গাইডলাইন। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা মেইন রিপোর্ট শুরু করে দিলাম ইন্ট্রোডাকশন থেকে। এরপরে রিপোর্টটা কিভাবে লিখবো আমরা আগেও বলেছি, 20 থেকে 25 পেজ, পিকচার 2 থেকে 3টার বেশি অ্যাড করা যাবে না। মাস্ট ইনক্লুড পেজ নাম্বার, তোমাদের রিপোর্টে অবশ্যই 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 যেন পেজ নাম্বার থাকে। পেজ নাম্বার দিতে তোমরা ভুলবা না, এটা ইনসার্টে গিয়ে পেজ নাম্বার দেয়া যায়, না হয় বন্ধু বান্ধবের হেল্প নিবা। এরপরে বলা আছে কারেক্ট ইওর মার্জিন। তোমাদের আমি যে কয়টা রিপোর্ট পেয়েছি আমি তোমাদের দুই একটা রিপোর্ট দেখাবো এবং আলোচনা করব, সেখানে মার্জিন মোটেও ঠিক ছিল না। মার্জিন ঠিক করতে হবে 1 সেন্টিমিটার, অর্থাৎ একটা নতুন ওয়ার্ড ফাইল ওপেন করলে বাই ডিফল্ট যে মার্জিন থাকে সেটাই হচ্ছে 1 সেন্টিমিটার। এই মার্জিনটাকে তোমরা চেঞ্জ করবে না। ওকে, এবং পুরো রিপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত মার্জিন সেম থাকবে। এরপরে বলা আছে কারেক্ট ইওর অ্যালাইনমেন্ট। তোমরা অনেক সময় লেখার সময় দেখা যায় যে লেফট অ্যালাইনমেন্টে লেখো, কখনো রাইট অ্যালাইনমেন্টে লেখো। এই জিনিসটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে বাম দিক দিয়ে শুরু হয়েছে, দেখো কখনো ডান দিক দিয়ে শুরু হয়, কখনো সবকিছু মাঝখানে থাকে। আর একটা হচ্ছে জাস্টিফাইড, অর্থাৎ পুরো পেজ জুড়ে। তোমাদের এই টার্ম পেপার লেখার নিয়ম হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্টে লিখতে হবে। এটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে জাস্টিফাইড অ্যালাইনমেন্টে লেখে। এবং এটা নাম উঠলে তো পরে আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখো, অনেকের কথা শোনা যাচ্ছে, মিউট করে রাখো। আচ্ছা, এরপরে চলে আসো কারেক্ট ইওর ফন্ট, অর্থাৎ তোমরা ফন্ট ইউজ করবা টাইমস নিউ রোমান ফন্ট, এর বাইরে কিছু ইউজ করা যাবে না। ফন্ট সাইজ হবে 12। এরপরে চলে আসো তোমরা হচ্ছে কয় কপি সাবমিট করবা, এটা আমার কাছে একটা কমন কোশ্চেন আসে। তোমরা নরমালি হচ্ছে একটা মূল কপি তৈরি করবা, যেটা অফিসিয়াল কপি, ওই যে রেক্সিনের বাইন্ডিং থাকবে, এটা একটা কপি তৈরি করবা। এরপরে এটার একটা ফটোকপি তৈরি করে সেটা বাইন্ডিং করবা, এটা ফটোকপি করতে বেশি খরচ হয় না এই জন্য।
আর একটা হচ্ছে সফট কপি, এবং সেটা অবশ্যই ওয়ার্ড ফরম্যাটে, পিডিএফ না, ওয়ার্ড ফরম্যাটে। এইখানে যে মেইলটা দেয়া আছে এই মেইলে তোমরা সেন্ড করবা। তাহলে মূল কপি হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাইন্ডিং কপি, একটা ফটোকপি, আর একটা হচ্ছে সফট কপি ওয়ার্ড ফরম্যাটে। এই মেইলে তোমরা পাঠাবা, অর্থাৎ আগে যে মেইলটা দেয়া ছিল সেম মেইল। এরপরে আসো তোমরা কিভাবে সাবমিট করবা। বলা আছে ডিউরিং সাবমিশন ইউ মাস্ট বি প্রেজেন্টেড ফিজিক্যালি, তোমাদের অবশ্যই সশরীরে সবার উপস্থিত হতে হবে জমা দেওয়ার সময়। একজনের রিপোর্ট নিয়ে আরেকজনে কোনোভাবেই আসতে পারবা না, তাহলে তার রিপোর্ট অ্যাকসেপ্ট করা হবে না। এবং সাবমিশনের সময় তোমরা খেয়াল করবা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দেয়া থাকবে, একটা হাজিরা শিট, সেই হাজিরা শিটে স্বাক্ষর করবা। লেটার অফ ট্রান্সমিটাল, যেখানে তোমাদের নাম আছে আমি আগেই দেখিয়েছি, ওই জায়গায় সাইন করবা। যে কয়টা কপি জমা দেবা সব কয়টা কপিতে লেটার অফ ট্রান্সমিটালে তোমাদের সাইন থাকবে। আর লেটার অফ ইন্ডোর্সমেন্টে আমার সাইন নিবা আগে এসে, যে স্যার আপনার এখানে একটা সাইন লাগবে। তাহলে তোমরা নিজেরা অ্যাটেন্ডেন্স শিটে সাইন করবা, লেটার অফ ট্রান্সমিটালে সাইন করবা, আর ইন্ডোর্সমেন্টে আমার সাইন নিবা, নিয়ে আমার কাছে জমা দিবা। এরপরে অনেকেই বলতে চেয়েছো যে সময় বাড়ানো যায় কিনা। অবশ্যই সময় বাড়ানো যাবে। এখানে লেখা আছে দেখো, ডেট এক্সটেনশন উইল ক্যারি লো গ্রেড, অর্থাৎ তোমরা যদি সময় বাড়াতে চাও অসুবিধা নাই, কিন্তু সেটা তোমাদের মার্কস কমিয়ে দেবে। অর্থাৎ জেনারেলি আমরা যে মার্কসটা দিব তার থেকে কম মার্কস পাবা। যদি সময় বাড়ানোর অ্যাপ্লিকেশন করো তাহলে কিছু কম মার্কস পাবা। এই জন্য আমি তোমাদের সাজেস্ট করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যদিও বলা আছে তোমাদের জন্য 15 তারিখ, কিন্তু আমি আরো 2 দিন সময় বাড়িয়ে দিচ্ছি, 17 তারিখে তোমরা ফিজিক্যালি জমা দিতে আসবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপাতত আমাদের টেন্টেটিভ না, এটা ফাইনাল একটা ডেট জমা দেওয়ার। 17 তারিখে তোমরা সবাই ফিজিক্যালি এসে জমা দিবা। আর এই যে কপিগুলো তোমাদের সামনে আলোচনা করা হয়েছে সেই কপিগুলো সব তোমাদের এই গ্রুপে দেওয়া হবে, এবং এই ফাইলও তোমাদের কাছে শেয়ার করা যাবে। আচ্ছা, আমি এখন একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন শুনবো। প্রশ্ন কাজী আশিকুজ্জামান হ্যান্ড রেজ করেছে। প্রথমেই অন্য কেউ না, কাজী আশিকুজ্জামান, তুমি প্রশ্ন করো। স্যার আমি আসলে কোনো প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করি না, এটা প্রথমে আর কি হয়ে গেছে। আচ্ছা, ভুলে হয়েছে। আচ্ছা, রাজু হচ্ছে হ্যান্ড রেজ করেছে। রাজুর কাছ থেকে আমি জি স্যার, ওই যে বলতেছি স্যার, ওই যে আপনার লেটার অফ ট্রান্সমিটাল ওইখানে দুইটা স্যার, আমাদের সিগনেচার কয়টা করা লাগবে? দুইটা স্যার আপনার থেকে। আচ্ছা, তুমি কি আমাদের মিটিংটা শুরু থেকে শুনেছো বলো তো? জি স্যার, জি স্যার। তাহলে শুনলেই আমি বলি, যে জিনিস আমি আলোচনা করেছি কাইন্ডলি সেগুলো কোশ্চেন করবা না। দেখো এখনো শেয়ার হচ্ছে 13 নাম্বার পয়েন্ট, দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে সাইন কয়টা বলা আছে? সিগনেচার, অ্যাটেন্ডেন্স শিটে একটা সিগনেচার, দেখো লেটার অফ ট্রান্সমিটালে একটা সিগনেচার, তোমাদের সিগনেচার, আর হচ্ছে এখানে লেটার অফ ইন্ডোর্সমেন্টে একটা সিগনেচার হবে, আমার সিগনেচার। এটা জমা দেওয়ার সময় আমি করে দেব। জি স্যার, আমি বুঝতে পারছি। আপনি কয়টা আপনার থেকে নেওয়া লাগবে সেটা? হ্যাঁ, আমার কাছ থেকে নেওয়া লাগবে অনলি একটা সাইন, লেটার অফ ইন্ডোর্সমেন্ট। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন করতে চাইলে হ্যান্ড রেজ করো। এখানে মিরাজুল ইসলাম হ্যান্ড রেজ করেছে। মিরাজুল ইসলাম হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, তুমি একটু আনমিউট হয়ে কথা বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, মিউটেড আছো, তুমি আনমিউট হয়ে তারপর কথা বলো। স্যার এখন শুধু হ্যালো মিরাজুল, তোমার কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, আবার একটু বলো। মিরাজুল, নেটওয়ার্কের সমস্যা, তোমার কথা শোনা যাচ্ছে না, আবার একটু। এখন শুনতে পাচ্ছেন? আমি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, তোমার নেটওয়ার্কটা দুর্বল, হয়তো তুমি বাসায় বসে অ্যাড হয়েছো, দুর্বল। আর কেউ কোনো কোশ্চেন করতে চাইলে কাইন্ডলি একটু আনমিউট হয়ে কোশ্চেন করো আমাকে। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করতে চাও তোমাদের মধ্যে, তাহলে আনমিউট হয়ে কোশ্চেন করো কোনো কিছু জানার থাকলে। স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কোশ্চেন আমি শুনতে পাইনি, নেটওয়ার্কের সমস্যা। এবার বলো, আবার বলো, দেখি শোনা যাচ্ছে কিনা। স্যার আমার প্রশ্ন হচ্ছে, নরমালি আমাদের 12 ফন্টে কাজ করতে বলা হয়েছে, তো 1 থেকে 5 পর্যন্ত স্ট্রাকচার দেওয়া আছে, এইখানে ফন্টটা কি 12ই থাকবে না? আচ্ছা, এইখানে 1 থেকে, গুড, ভালো কোশ্চেন করেছো। এখানে চাইলে একটু বাড়াতে পারো, তবে প্রত্যেকটা বিষয় একটা পেজের মধ্যেই রাখতে হবে। এক পেজে, অর্থাৎ ফন্ট পেজ এক পেজেই হবে,
লেটার অফ ট্রান্সমিটাল অবশ্যই এক পেজে হবে, এন্ডোর্সমেন্ট এক পেজে হবে, টেবিল অফ কন্টেন্ট এক পেজে হবে। চাইলে তুমি কোনোটাকে হাইলাইট করার জন্য একটু বাড়াতে পারো, কোনো অসুবিধা নাই, তবে মূল রিপোর্ট অবশ্যই 12 ফন্টে। ওকে, আর কেউ কোনো কোশ্চেন করলে, আমাদের সময় মাত্র 10 মিনিট আছে, এর ভিতরে তোমাদের দুই একটা কোশ্চেন নিয়ে আমি দুই একটা রিপোর্ট দেখাবো যারা ভুল করেছে, আর সেগুলো একটু সমাধান করব। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো। স্যার মার্জিনটা এটা 1 সেন্টিমিটার, তো এটা যদি ইঞ্চিতে প্রকাশ করে দেওয়া হয় সেক্ষেত্রে হবে? ইঞ্চিতে না, মার্জিন বাই ডিফল্ট যেটা দেয়া থাকে, তোমরা আর মার্জিনটাকে চেঞ্জ করবা না। একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করলেই মার্জিন দেয়া থাকে, ওই মার্জিনটাই হচ্ছে বাই ডিফল্ট, যেটা ওইটাকে আর চেঞ্জ করবা না, ঠিক আছে? নিউ ডকুমেন্টে ঢুকলে যেটা থাকে হ্যাঁ ওইটাই হ্যাঁ, যেটা আসে ওইটাকে চেঞ্জ করবা না। এবং তোমরা কি কাজ করো, ইন্টারনেট থেকে কপি করলে ওই কপি জিনিসটা যখন পেস্ট করো তখন ওখানে মার্জিনটা ফিক্সড থাকে না, এলোমেলো হয়ে যায়। তখন তুমি দেখবা যে তুমি নিউ ডকুমেন্ট ওপেন করার সময় যে মার্জিন ছিল ওইটাকে ওই মার্জিনে তোমরা অবশ্যই নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমি কিছু বিষয় দেখাই তোমাদের, যেমন জাস্টিফাইড অ্যালাইনমেন্ট কাকে বলে, এটা তোমরা হয়তো বুঝো না, যে তোমরা এই কোশ্চেন গুলো কেন করোনি আমি বুঝতে পারিনি। জাস্টিফাইড অ্যালাইনমেন্ট এটা হচ্ছে, একটু দেখাচ্ছি তোমাদের, খেয়াল করো তোমরা একটু এই লেখাটা দেখো, আমি একটা নতুন ফাইল শেয়ার করেছি, দেখেছো? জি স্যার। এখানে দেখো প্রত্যেকটা লাইন এই পাশ থেকে শুরু হয়ে শেষ মাথায় গিয়ে শেষ হয়েছে, মাঝখানে কিন্তু ভেঙে যায় নাই। অর্থাৎ এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, আবার এখানে এসে শেষ হয়েছে। এটা এই যে তোমরা দেখো, আমি আমার কার্সারটা রাখছি অ্যালাইনমেন্টের উপরে, দেখতে পাচ্ছ আমার কার্সারটা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা লেখাটা এইভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করে এইটার উপরে প্রেস করলেই জাস্টিফাইড হয়ে যাবে, আর কোনো কাজ নাই, এটা খুবই সোজা এটার উপর। আর যদি বামে প্রেস করো তাহলে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, ডানে প্রেস করলে রাইট অ্যালাইনমেন্ট, মিডলে প্রেস করলে মিডল অ্যালাইনমেন্ট, কিন্তু তোমাদের করতে হবে জাস্টিফাইড। ওকে, তাহলে এটা আপাতত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমি তোমাদের কয়েকটা রিপোর্ট দেখাই, যে তারা আমার কাছে যে রিপোর্টগুলো জমা দিয়েছে সেই রিপোর্টগুলোর একটু অবস্থা তোমরা দেখো, যে এই রিপোর্টগুলোতে আমরা আসলে কিভাবে মার্কস দেব, এবং এই রিপোর্টগুলো আমি বারবার গাইডলাইন করার পরেও তোমরা এই জিনিসগুলোকে ভুল করেছো, এই বিষয়গুলো আসলে ঠিক না। পরবর্তীতে কোনোভাবেই তোমাদের যেন এই কাজগুলো এরকম না হয়। আসো আমরা একটা রিপোর্ট দেখি, একটা রিপোর্ট দেখলেই তোমরা বুঝতে পারবা। একটা রিপোর্ট দেখা যাচ্ছে এখানে, রুমি খাতুন, তোমরা কি দেখতে পাচ্ছ? রুমি খাতুনের একটা রিপোর্ট আমরা নিয়েছি। আচ্ছা, এরপরে আসো দেখো রুমি খাতুনের এই যে প্রথমেই এই পেজের কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা 1 হবে না, এটা 0.25 এর কাছাকাছি হবে, মানে খুবই কম অ্যালাইন, এই তোমার সাইডে মার্জিন দেয়া আছে, দেখো মার্জিনটা খুবই কম। এরপরে ওর হচ্ছে এখানে পেজ নাম্বার, এখানে 2, এইভাবে পেজ নাম্বার শব্দ আনা যাবে না। উপরে আমি টেবিলের যেভাবে হেডিং দিয়েছি, উপরে থাকবে ডেসক্রিপশন অফ দ্য চ্যাপ্টার, আর এখানে হবে পেজ নাম্বার, শুধু নাম্বার লিখবা 2, 5, 6 এভাবে লিখবা। এরপরে আসো এখানে দেখো মার্জিনটা, এখানের মার্জিনটা আসলে অনেক কম, আসলে 1 না, 1 সেন্টিমিটার মার্জিন, এর থেকে অনেক বড়। এখানে মার্জিনটা মানে পুরো পেজেরই তোমার মার্জিন হবে 1 সেন্টিমিটার, এরকম মার্জিন থাকবে না। এরপরে আসো জাস্ট এ মিনিট, এরপরে আসো দেখো ইন্ট্রোডাকশন লিখেছে, ভালো কথা, এগুলো সব মার্জিন কিন্তু এলোমেলো, এবং এটা জাস্টিফাইড অ্যালাইনমেন্টে আছে। চিত্র এনেছো, কোনো সমস্যা নাই, রেশনাল অফ দ্য স্টাডি এগুলো এনেছো, মার্জিনে ব্যাপক প্রবলেম দেখতে পাচ্ছি। আর দেখি এটাই আর সমস্যা দেখার মতো তেমন কোনো কিছু নাই। এই যে ডিসকাশন, ফাইন্ডিংস এন্ড ডিসকাশন ভালো করেছো, সবই ঠিক আছে, কিন্তু খুব ঢালাও আলোচনা হয়েছে, তুমি আরেকটু বেশি প্যারা অ্যাড করতে পারো। আর মার্জিনটার দিকে গভীরভাবে খেয়াল করো, মার্জিন কিন্তু হয়নি, বাই ডিফল্ট যে মার্জিন থাকে এটা। আরেকটা রিপোর্ট দেখি আমরা, এই রিপোর্টটায় তেমন আমরা কিছু ওইভাবে পাইনি। আরেকটা রিপোর্ট আমরা একটু দেখবো, আমরা হচ্ছে রাজুর একটা রিপোর্ট দেখি, রাজু জমা দিয়েছিল আমাদের কাছে, রাজু জমা দিয়েছিল। তোমরা দেখো রাজুর একটা রিপোর্ট শেয়ার করেছি, এখানে দেখো প্রথমেই শুরু হয়েছে কি, ইফেক্টিভনেস অফ সোশ্যাল মিডিয়া, কিন্তু এর আগে আমাদের পেজগুলো আছে, লেটার অফ ট্রান্সমিটাল, এন্ডোর্সমেন্ট, এগুলো সব আছে, এবং এই লেখাগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্টে, দেখো বাম সাইডে আছে, কোথায় আছে? বাম সাইডে, এটা জাস্টিফাইড করতে হবে। তারপর ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি ঠিক আছে, কিন্তু মার্জিনে ব্যাপক সমস্যা, মার্জিন বাই ডিফল্ট যেটা আছে সেটা নাই, মার্জিনকে তোমরা ছোট করে ফেলছো, দুই সাইডে মার্জিন নাই বললেই চলে। অবজেক্টিভ অফ দ্য স্টাডি, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, অবজেক্টিভ অফ দ্য রিসার্চ না, অবজেক্টিভ অফ দ্য স্টাডি যেভাবে আছে
অপরচুনিটি অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে দেখো তুমি এখানে নতুন একটা বিষয় নিয়ে এসেছো। নতুন কোনো বিষয় নিয়ে আসলে এটা দুই জায়গায় নিয়ে আসতে পারো, হয় লিটারেচার রিভিউর ভিতরে অথবা ফাইন্ডিংস এন্ড ডিসকাশনের ভিতরে। এছাড়া অন্য কোনো জায়গায় তোমরা নতুন বিষয় নিয়ে আসতে পারো না, বাকিগুলো একবারে চ্যাপ্টার স্পেসিফিক করা আছে। এরপর দেখো লিটারেচার রিভিউর ভিতরে সোশ্যাল মার্কেটিং নিয়ে আসছো, ভালো কথা। হাইপোথেসিস, এই হাইপোথেসিস লিটারেচার রিভিউর পার্ট না, এটা হচ্ছে মেথোডোলজির পার্ট, এবং তোমাদের হাইপোথেসিস করতে বলা হয়নি। তোমরা এত জটিল ক্যালকুলেশনে যেতে পারো না। হাইপোথেসিস ভেরি ডিফিকাল্ট রিসার্চ পার্ট, এটা আসলে চাইলেই অত সহজে করা যায় না, কোয়ান্টিটেটিভ ক্যালকুলেশনের জন্য দরকার হয়। এই জন্য এইসব জিনিস আনবা না, যেসব জিনিস তোমরা বোঝো না সেসব জিনিস কপি করে নিয়ে আসবা না। এরপরে কনজিউমার এনগেজমেন্ট, এইসব টপিক তোমরা যদি নিয়ে আসো তাহলে তোমরা নিয়ে আসতে পারো ফাইন্ডিংস এন্ড ডিসকাশনে অথবা লিটারেচার রিভিউতে, তবে লিটারেচার রিভিউতে খুব বেশি না, ছোট করার চেষ্টা করবা। এরপরে হচ্ছে কোয়ালিটি অফ কন্টেন্ট, এগুলো কিন্তু সবই দেখো আমার সিলেক্টেড টপিকের বাইরে, অর্থাৎ যা আলোচনা করতে বলেছি তা আলোচনা না করে তোমরা অন্য বিষয়ে আলোচনা করেছো, এবং পরে এসে তোমরা দিয়েছো লিটারেচার রিভিউ, এবং লিটারেচার রিভিউটা যেভাবে দিয়েছো কোনো অসুবিধা নাই, কিন্তু এটার অ্যালাইনমেন্ট ঠিক নাই। তারপর রিসার্চ ডিজাইন, ডাটা কালেকশন, প্রাইমারি রিসার্চ, এত কিছু দরকার নাই। তুমি জাস্ট মেথড অফ ডাটা কালেকশনে এখান থেকে কথাগুলো নিয়ে যেগুলো প্রাসঙ্গিক সেগুলো দিয়ে দাও, আর হচ্ছে যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলো বাদ দিয়ে দাও। দেখো এখানে তুমি একটা লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেশন করেছো। আসলে কি আমার কাছে মনে হয় তুমি কি কখনোই লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেশন করে এই রিপোর্টটা তৈরি করেছো? অবশ্যই না। এই জন্য এমন কোনো অ্যাবসার্ড জিনিস তুমি কপি করবা না যেটা দেখে বোঝে যে এটা একেবারেই ফানি একটা রিপোর্ট, যে এই সব জিনিস নিয়ে আসছো, অন্যের কপি করা কোনো কোয়ান্টিটেটিভ বিষয় নিয়ে এসে তুমি এটাকে ভালো করার চেষ্টা করতেছো। আমাদের কিন্তু খুব বেশি জটিল ক্যালকুলেশন না গিয়েও ভালো মার্কস পাওয়া যায়, ডিস্টিংশন পাওয়া যায়, এ প্লাস পাওয়া যায়, 40-45 মার্কস পাওয়া যায়। জটিলতায় যাব না, আমরা সিম্পলি টার্ম পেপার তৈরি করব। জটিলতায় গেলেই যে মার্কস বেশি আসবে বিষয়টা এমন না, স্ট্রাকচারের মধ্য থেকে সুন্দরভাবে করলেই মার্কস ভালো আসবে, তোমরা এতটুকু বিশ্বাস রাখো। আচ্ছা, এরপরে দেখো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আলোচনা করেছো কিন্তু কিসের ভিতরে? ফাইন্ডিংস এন্ড ডিসকাশনের ভিতরে, সেগুলো তোমরা উল্লেখ করোনি। মার্জিন ঠিক মতো নাই, অ্যালাইনমেন্ট ঠিক মতো নাই। এরপর আসো আরো একটা রিপোর্ট আমি দেখিয়ে তোমাদের আজকে শেষ করব। এটা হচ্ছে এইচএস নতুন একটা রিপোর্ট দেখি আমরা, ৯১১১, এই রিপোর্টটা আমরা দেখবো একটু। ৯১১১, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ৯১১১। জি স্যার। আচ্ছা দেখো এই রিপোর্টটায় লেটার অফ ট্রান্সমিটাল ঠিক আছে, কিন্তু আমি যে স্ট্রাকচার দিয়েছি এইভাবে দিবা। স্টুডেন্ট ডিক্লারেশন দরকার নাই, আমি যেভাবে দিয়েছি ওইভাবে দিবা। এই সব বিষয় সুপারভাইজার অথেন্টিকেশন আমি যেভাবে দিয়েছি এইভাবে দিবা। অ্যাকনলেজমেন্ট আমি যেভাবে দিয়েছি এইভাবে দিবা। টেবিল অফ কন্টেন্ট মোটেও হয় নাই, আমি এইভাবে টেবিল অফ কন্টেন্ট দেইনি, এটাকে চেঞ্জ করে আমার দেয়া ফরম্যাট অনুযায়ী টেবিল অফ কন্টেন্ট করবা, এক্স্যাক্টলি সেম, অতিরিক্ত কিছু করার প্রয়োজন নাই। ইন্ট্রোডাকশন 1.0 হবে, তার ভিতরে আলোচনা হবে। তারপরে হচ্ছে এগুলো চাইলে ডিটেইলসে দিতে পারো। তারপরে ইন্ট্রোডাকশনের পরে রেশনাল অফ দ্য স্টাডি, অবজেক্টিভ অফ দ্য স্টাডি, তারপরে কি বলে লিমিটেশন অফ দ্য স্টাডি, সেই বিষয়ের মধ্যে তোমার কথাগুলো এইগুলোই দাও। আমি নতুন করে কিছু লিখতে বলি নাই, কিন্তু এইগুলোই দাও, কিন্তু হচ্ছে কি বলে এইভাবে করে। তাহলে আপাতত এতটুকুই, আমাদের সময় 1 মিনিট আছে। তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে দ্রুত করতে পারো। স্যার আমি বলছি কি স্যার, আপনি যে টেবিল অফ কন্টেন্ট বা এই যে যেগুলা দিয়েছেন এগুলা কি স্যার গ্রুপে আবার দিবেন আপনি? এখনই সব শেয়ার করে দিচ্ছি, সবকিছু এখনই গ্রুপে শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, এটাই। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আর তোমরা কাইন্ডলি আমাকে ফোন দিলে রাতে ফোন দিবা না, তোমাদের যদি কিছু জানার থাকে এরপরেও, এত ডিটেইলস এর পরেও তোমরা একটু কলেজে এসে জেনে যাও, ওকে? কারণ অনেক কিছু আমি তোমাদের বুঝিয়েছি কিভাবে করতে হবে, একেবারে ডিটেইলস। এরপরে তোমরা কলেজে আসো, ফোন দিও না, কলেজে এসে আমার সাথে দেখা করো, আরো ভালোভাবে হাতে কলমে তোমাদের শিখিয়ে দেব, ওকে? স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন থাকলে করো, দ্রুত করো, টাইম শেষ হয়ে যাচ্ছে। তোমাদের জন্য কি সময় বাড়াবো মিটিং এর?